আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠানে। আপনারা জানেন সপ্তাহে একদিন করে আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে চলে আসি এবং চেষ্টা করি বাংলাদেশের ব্যাংকিং খাতের অবস্থা, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এই করোনাকালীন সময়ে কেমন আছে, কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় তুলে ধরতে। এবং আপনারা জানেন ২০২১ সালটা বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সাল ছিল। তার কারণ হচ্ছে বাংলাদেশ এই ২১ সালে এলডিসি থেকে উত্তরণের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এখানে ছিল। তো বাংলাদেশের এলডিসির কি অবস্থা, কবে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হচ্ছে, কবে আমাদের দেশের মান বাড়ছে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য বরাবরের মতোই আজকে আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একে একে অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগত জানাতে চাই সানবীর রূপল, আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের আজকের আয়োজনে। আপনাকে স্বাগত জানাতে চাই মাজিদুল হক, ইকোনমিক অ্যানালিস্ট অ্যান্ড কলামিস্ট। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের প্রোগ্রামে। জি দর্শক, যেমনটা বলছিলাম যে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ কবে হবে বা কি অবস্থায় রয়েছে এখন এই ঘটনাটি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। আর এই পুরোটা প্রোগ্রাম জুড়েই আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। প্রথমে যেতে চাই প্রফেসর ডক্টর আইনুল ইসলাম আপনার কাছে। আপনার সাথে একটু আলোচনা করতে চাই যে ২০২১ সালে এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সাল হিসেবে বিবেচিত হয়ে আসছিলই, বিশেষ করে ২০১৮ সাল থেকে। এখন আসলে এই এলডিসি থেকে উত্তরণের কি অবস্থা রয়েছে? ধন্যবাদ, এবং আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ফুলেল চৌধুরীকে ধন্যবাদ দিচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কন্টেম্পোরারি একটা ইস্যু নিয়ে আজকে শিরোনাম করেছেন। আমি একটু ব্যাকগ্রাউন্ড যাই যে বাংলাদেশ যে 75-এ বাংলাদেশ কিন্তু এলডিসিতে অন্তর্ভুক্ত হয় বঙ্গবন্ধু প্রচেষ্টায় আর কি। তারপরে দীর্ঘ 40 বছর পর 2015 সালে আমরা প্রথম যে 3টা ক্রাইটেরিয়া আছে, জিএনআই, এইচএআই এবং ইভিআই বলে, এই 3টা ক্রাইটেরিয়ার যে থ্রেশহোল্ড স্কোর আছে এটা আমরা অতিক্রম করি 2015 সালে। তারপরে আমরা এর 3 বছর পর পর আমরা কয়েকটি রিভিউ হয়, এটা ওদের সিডিপি যেটা বলে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তারা এটা রিভিউ করার পরে তার পরের আর 3 বছর একটা পিরিয়ড দেয় যে ডেভেলপমেন্টের প্রসেসটা, পাথটা তারা মনিটর করে। সেভাবে আমরা 2018 সালে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা গ্রাজুয়েশনে ঢুকে যাই এবং পরবর্তী যে রিভিউটা সেটা 2021 সালে, এবং আমাদের সবকিছু খুব ভালোভাবে চলছিল। এবং আমাদের গত ফেব্রুয়ারি মাসের এই মাসেরই সম্ভবত 7, 8, 9 এই 3টা ডেটে একটা মিটিং হওয়ার কথা। আমি এটা জানি না যে মিটিংটা হয়েছে কিনা। সেই মিটিং এ একটা রিভিউ হবে। সুতরাং এর মাঝেই তো আমাদের গত বছরের ফেব্রুয়ারি থেকে কিন্তু ইকোনমির মধ্যে এক ধরনের ডিপ্রেশন চলে এসছে এবং তারপরে তো মার্চ মাসে আমাদের প্যান্ডেমিক শুরু। তো সুতরাং এত কিছুর পরেও বাংলাদেশ কিন্তু 21 সালে যেটা ধারণা করা হচ্ছে এবং কিছু কিছু পত্রিকায় এসছে বা রিসার্চে এসছে যে মোটামুটি ভাবে আমরা কিন্তু ওই থ্রেশহোল্ডটা মধ্যেই আছি বলতে গেলে, আমরা অতিক্রম নিচে নামিনি আর কি। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কিন্তু গ্লোবাল ইকোনমির সঙ্গে ইন্টারলিঙ্কড, সে কারণে আমরা 2024-এ আর একটা রিভিউ হবে, তারপরে 24-এর পরে 27-এ একটা রিভিউ হবে, 27-এর পর থেকে কিন্তু আমাদের আর কোনো এই সুযোগটা নেই। এখন কথা হচ্ছে যে কি সুযোগগুলো অনেক কিছু, আমরা এলডিসি হিসাবে অনেকগুলো সুযোগ আমরা পাই। একটি হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড বলে, যেগুলো আমরা ইউরোপিয়ান ইউনিয়ন বা অস্ট্রেলিয়া, জাপান এইসব দেশের সঙ্গে আমার ট্রেডের একটা বেনিফিট আমরা পাই। তো সেই বেনিফিট গুলো কিন্তু 27-এর পর থেকে আর থাকবে না, তখন আমাদের কম্পিটিশনে আমাদেরকে আসতে হবে। সে কারণে আমার গত কয়েকটা মিটিং, সম্ভবত বাংলাদেশের যারা এক্সপার্ট আছেন, ইভেন সরকার, তারা কিন্তু একটা আবেদন করেছে যে আরো এটাকে গ্রেস পিরিয়ডটাকে আরো বাড়ানোর জন্য। সেটা রেজাল্ট কি হয়েছে জানি না,
কারণ এটা যদি না বাড়ায় তাহলে কিন্তু আমাদের একটা রিস্ক থেকে যায়। যদিও আমাদের গ্রোথটা ভালো স্লো, কিন্তু যেভাবে আমরা 2018 সালে আমাদের প্রোগ্রেসটা হয়েছে, কিন্তু 2021 সালে সেরকম প্রোগ্রেস হয়নি। কিন্তু আমাদের এলডিসি গ্রাজুয়েশনের আমরা ক্রাইটেরিয়া গুলো কিন্তু আমরা মানে মার্জিনাল ইয়েতে আসি আর কি। সুতরাং সেক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ গুলো কিন্তু এখন আমাদের সামনে রয়ে গেছে, বিশেষ করে এই প্যান্ডেমিক আমাদেরকে এই চ্যালেঞ্জের মধ্যেই রেখে দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। সংযুক্ত হতে চাই তানভীর রূপল আপনার সাথে। যেমনটি বলছিলেন ডক্টর আইনুল ইসলাম যে বাংলাদেশ আবেদন করেছে আরো 2 বছর গ্রেস পিরিয়ড পাওয়ার জন্যে। তো এবং তিনি বলছিলেন যে তিনি সর্বশেষ খবরটা জানেন না। আপনি সাংবাদিক হিসেবে যদি আপনার কাছে কোনো খবর থাকে? ধন্যবাদ ফুলেল ভাই। সেটি হচ্ছে স্যার যেখানে বলছিলেন সেখান থেকে আমি একটু শুরু করতে চাই। তবে তার আগে স্যারের ২-১ টা বিষয়ে সম্ভবত একটু কারেকশন করা দরকার। সেটি হচ্ছে আমাদের প্রাথমিকভাবে উত্তরণের বিষয়টি আসে ২০১৫ সালের দিকে, যেখান থেকে ২০১৮ সালে আমরা কিন্তু একটি পিরিয়ড অলরেডি পার করেছি। ২০২১-এ আরেকটা পিরিয়ড পার করার কথা এবং ২০২৪-এ গিয়ে ফাইনাল পিরিয়ড পার করার কথা। অর্থাৎ প্রত্যেক ৩ বছর পর হচ্ছে জাতিসংঘ এটি একটি রিভিউর মাধ্যমে তারা জানিয়ে দেয় যে কতটুকু উন্নত হয়েছে, কতটুকু উন্নত হয়নি। তবে সেক্ষেত্রে ৩টি জায়গাকে ধরে, ৩টি সূচককে ধরে তারা আসলে এটি নির্ধারণ করে থাকে। এটি শুধুমাত্র যারা দর্শক আছেন তাদেরকে যেহেতু একটি শক্ত বিষয় মনে হচ্ছে, তাই একদম সবাই যেন বুঝতে পারে সেভাবে করেই বলার চেষ্টা করব আমি। সেটি হচ্ছে একটি দেশের যে উন্নত জীবনযাপন করা বা তার বৈদেশিক বাণিজ্যের সাথে কিরকম সম্পর্ক হবে, তার কতটুকু উন্নতি করতে হবে, কিভাবে উন্নত করতে হবে, সেই ধারক বা সূচকগুলো নির্ধারণ করার জন্যই কিন্তু এই ৩টি ধাপ অবস্থান করানো। সেটি একটি হচ্ছে স্বল্পোন্নত দেশ, একটি হচ্ছে উন্নয়নশীল দেশ, আরেকটি হচ্ছে আ আ জাতিসংঘ উন্নত যেটা দেশ। বলছেন যে উন্নত দেশ, হ্যাঁ? সেক্ষেত্রে আমরা এখন স্বল্পোন্নত দেশের কাতারে আছি এবং আমরা যে উন্নয়নশীল দেশ বা আ মা বলছি সেটি এবং মধ্যম আয়ের দেশ ২ টি কিন্তু এক জিনিস না। মধ্যম আয়ের দেশ যেটি সেটি নির্ধারণ করে বিশ্বব্যাংক এবং আ এই ৩ টি ক্যাটেগরি যে উন্নয়নশীল, উন্নত এবং স্বল্পোন্নত, এই ৩ টি ক্যাটেগরি নির্ধারণ করে জাতিসংঘ। তো জাতিসংঘ এক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থান স্যার বলছিলেন যে ১৯৬০ সালে যেটি শুরু হয়েছে এটা নির্ধারণ করে এবং বাংলাদেশ এই কাতারে ঢুকেছে ১৯৭৫ সালে। তো তারপর থেকে কিন্তু আমরা যুদ্ধ করে যাচ্ছি অর্থনীতির সবগুলো সূচক উন্নত করার জন্য অল্প করে। কিন্তু নানাবিধ কারণে কিন্তু আমরা সেই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারিনি। তবে জাতিসংঘ ৩ টি দিক নির্ধারণ করে এই জায়গাতে আমাদের এখন পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে। সেটি হচ্ছে মাথাপিছু আয়, একটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, আরেকটি হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক। তো এই মাথাপিছু আয়ের অলরেডি কিন্তু আমরা বেশ ভালো করেছি। অর্থাৎ $১,২৩০ থাকার কথা ছিল। সেটি আরো আগের কথা। যখন প্রাথমিকভাবে আমরা এটিতে আবেদন করেছি এবং তখন আ দু $১,২৩০ থাকার কথা, সেখানে আমরা $১,২৭০ বা $৭২ ছিল। তারপরে মানব সম্পদ সূচক যেটিতে আ আরো কয়েকটি ছোট নির্ধারক আছে, যেটি হচ্ছে পুষ্টি, স্বাস্থ্য, মাতৃমৃত্যু, তারপরে হচ্ছে গিয়ে স্কুলে ভর্তি এবং শিক্ষায় কতটুকু উন্নতি করেছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে মানব সম্পদ উন্নয়ন সূচকটা গঠিত। যেটি আ বলা হচ্ছে যে ৬৬ আ দ পয়েন্টের বেশি হতে হবে। সেখানে বাংলাদেশ ছিল ৭২ পয়েন্ট। মানে সেখানেও কিন্তু বাংলাদেশ উতরে গিয়েছিল। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলছিলেন ৩ নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরত্ব সূচক। এখানে দুর্যোগ মোকাবেলা, তারপর হচ্ছে এই স্যার যেটা বললেন যে বৈশ্বিক বাণিজ্যের সাথে আমাদের একটি সম্পৃক্ততা আছে। সেই বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কি এবং অর্থনৈতিক বিভিন্ন ঘাত-প্রতিঘাত মোকাবেলায় এই অর্থনীতিটা কতটা শক্তিশালী অবস্থান করতে পারে, সেটিও কিন্তু একটি দেখার বিষয়। তো সেসব ক্ষেত্রে বলা হচ্ছিল যে এটি মাইনাস 32 মানে বিলো 32 থাকলে সেটিতে আ তাদের অবস্থান শক্ত বলে ধরে নেওয়া হবে। তবে সেখানে কিন্তু বাংলাদেশ পেয়েছিল ২৫, অর্থাৎ সেখানেও বাংলাদেশ ভালো করেছিল। অর্থাৎ ৩ টি সূচকেই বাংলাদেশ কিন্তু তাদের নির্ধারিত পয়েন্ট পেয়ে উতরে গিয়েছিল এবং এটি ২০১৮ সালের কথা। জি। তো তারপরে হ্যাঁ, ৩ বছর বলা হচ্ছিল এবং সেটির জন্য ২০২১ নির্ধারণ করা হচ্ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে প্যান্ডেমিক এর কারণে কিন্তু ২০২০ সাল পুরোটা অর্থনীতি কিন্তু একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে সারা বিশ্বে। সেটি থেকে বাংলাদেশও বাদ যায়নি। তবে বাংলাদেশ আসার কথা হচ্ছে যে এই প্যান্ডেমিক এর মধ্যেও তাদের গতিধারা কিন্তু বেশ ভালো অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে একটি জায়গাতে একটু সমস্যা দেখা দিয়েছে, সেটি হচ্ছে বলা হচ্ছিল যে আ দারিদ্র্যের হার বেড়ে গিয়েছে।
এবং সেটি মোকাবেলা করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ সরকার নিচ্ছে এবং নিয়েছে অলরেডি। এর মধ্যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের কিন্তু ধারাবাহিকভাবে ৪-৫টি পরিকল্পনা আছে। যেমন এসডিজি বাস্তবায়ন করা ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটি এই কয়েকদিন আগেই করা হয়েছে। পাশাপাশি হচ্ছে গিয়ে এই যে জাতিসংঘ নির্ধারিত যে সূচকগুলো সেগুলোকে উত্তরণ করা। সেগুলো করতে গেলে ২০২০ সালে ২০২১ সালে ফেব্রুয়ারিতে, অর্থাৎ এই যে আর মাত্র কয়েকদিন পরে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি। যেখানে কিন্তু বাংলাদেশের এর মধ্যে জানুয়ারি মাসে আবেদন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। সেই আবেদনের একটি শুনানি কিন্তু তারা একটি নির্ধারণ করবে ২০২১ এর ফেব্রুয়ারির ২২ থেকে ২৬ তারিখে। এবং তারপরের পরবর্তী ৩ বছরের জন্য ২০২৪ সালে হচ্ছে ফাইনাল রিভিউ করার কথা। তবে বাংলাদেশ এর মধ্যে যে আবেদনটি করা হয়েছে সেটি হচ্ছে প্যান্ডেমিকের কারণে অর্থনীতির যে গতিধারা স্লোত হয়েছে সেটি যাতে আরো একটু সময় পাওয়া যায়। সেক্ষেত্রে জাতিসংঘের একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যারা এই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবেন তারা যে বৈশ্বিক বাণিজ্যে যে সুবিধাগুলো পেয়ে থাকেন সেই সুবিধাগুলো যাতে ৩ থেকে ৫ বছর পর্যন্ত তারা ভোগ করতে পারেন। তবে বাংলাদেশ চেয়েছে যে তারা ৫ বছর পর্যন্ত এই সুযোগ সুবিধাগুলো যাতে ভোগ করতে পারে সেদিকে জাতিসংঘ যাতে মানে নজর দেয় এবং সেই আবেদনটা করেছে। ৫ বছর হ্যাঁ, বলতে সেক্ষেত্রে ২০২১ থেকে ৫ বছর। ২১ থেকে ৫ বছর অর্থাৎ ২০২৬ সাল ২৬ সাল পর্যন্ত তারা পর্যন্ত। পেয়েছে। হ্যাঁ, জি। তবে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ২৬ সালের পরেও আরো ৩ বছর গ্রেস পিরিয়ড হিসেবে বিশেষ করে ইইউ যে কান্ট্রি গুলো আছে বা অন্যান্য দেশগুলো আছে উন্নত দেশের, তারা কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলো অব্যাহত রাখবে এবং সেই সুযোগ মানে সুবিধাগুলো আমরা পাবে। যদি সোজা সেক্ষেত্রে করে বলি, আ আমরা যদি একটু সোজা করে বলি, ২০২৯ জি, আমাদের দর্শকদের জন্য যদি একটু সোজা করে বলি, সানভীর রূপল আপনার কথাটাকেই যদি আমি আবার একটু রিপিট করে বলি যে আমরা হ্যাঁ, যেটা এতদিন ধারণা করছিলাম যে ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিপূর্ণভাবে রূপান্তর হয়ে যাবে। তো সেই রূপান্তরটা বাংলাদেশ চাচ্ছে যে ২৪ সালে না হয়ে যাতে ২৬ সালে গিয়ে আমরা রূপান্তর হই। ২৬ যার কারণ হচ্ছে ২৬ এই সালে গিয়ে রূপান্তর হই। আচ্ছা, এটা বাংলাদেশ ইচ্ছা পোষণ করছে, কিন্তু যেই মানদণ্ডগুলো রয়েছে, যে বিচারে যে পরীক্ষাগুলো বাংলাদেশকে পাশ করতে হচ্ছিল এই উত্তরণের জন্য, মানে আমি যদি দর্শকদের জন্য আরো সহজ করে বলি, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রমোশন পাওয়ার জন্য, একটা দেশের প্রমোশন পাওয়ার জন্য যে যে পরীক্ষাগুলোতে পাশ করতে হচ্ছিল সেই পরীক্ষাগুলোতে বাংলাদেশ পাশ করেছে ঠিকই, কিন্তু যেহেতু কোভিড এর একটা আঘাত পড়েছে সেহেতু স্বেচ্ছায় বাংলাদেশ চাইছে আরো ২ বছর পরে সেই উত্তরণটা ঘটাতে। ব্যাপারটা তাই তো? হ্যাঁ, মানে ব্যাপারটা তাই, এবং যাতে মানে আমাদের এই অবস্থানটা আরো শক্তিশালীভাবে আমরা উত্তরণ করতে পারি। মানে যাতে আমরা হোঁচট খেয়ে না পড়ি। সেইজন্যই কিন্তু এই পরিকল্পনাটা করা হয়েছে। এবং আরেকটি ছোট্ট তথ্য দিতে চাই দর্শকদের জন্য। সেটি হচ্ছে ২০২০ এ যখন জাতিসংঘর একটি বৈঠক হয়েছিল আ আ কোভিড এর মধ্যেই, কিন্তু সেই বৈঠকে আফ্রিকায় চাদ নামে একটি দেশ আছে। জি। যারা একটা আবেদন করেছে যে এই যে ৩ বছর বা ৫ বছরের যে গ্র্যাজুয়েশন পিরিয়ড আছে, সেই হুম। পিরিয়ডটাকে বাড়িয়ে এই সুযোগ সুবিধাগুলো ১২ বছরের জন্য করা। হ্যাঁ? যার ফলে আচ্ছা। যদি আ এটি যদি জাতিসংঘ গ্রান্ট করে মেনে হুম, নেয়, তাহলে হুম। আলোচনার ভিত্তিতে এটি হয়তো এক দফা মিটিং এ হবে না। হয়তো আরো হুম। একটু সময় লাগবে সেটি আসলে কতটা দিন করতে পারবে। তাহলে বাংলাদেশ এই সুযোগ সুবিধাগুলো অন্তত ২০৩৬ সাল পর্যন্ত পেতে পারে। আচ্ছা। ১২ বছর বলতে বাংলাদেশ যদি ২৬ সালে গিয়ে উত্তরণ ঘটে তারপরে আরো ১২ বছর, নাকি সুপারিশ পাওয়ার পরে ১২ বছর? সুপারিশ পাওয়ার ১২ বছর। তো সেই হিসাবে যদি ২৪ এ জাতিসংঘ দেয়ও, তবুও যদি হুম, এটি চাঁদের এই যে প্রস্তাবটি, এই প্রস্তাবটি হুম, যদি গ্রহণ করে জাতিসংঘ, হুম। তবেও তাহলে আরো যদি ১২ বছর হয় তাহলে ২০২৪ থেকে ১২ মানে ২০৩৬ সাল পর্যন্ত এই সুবিধা গুলো আ পেতে পারে বাংলাদেশ। তবে সেটি জাতিসংঘের ওই মিটিং গুলোর উপরে নীতি নির্ধারক পর্যায়ে মিটিং গুলোর জি। সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে চাঁদের এই সিদ্ধান্তটা কি হবে। তবে এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ৪৭ টা দেশ যারা এখনো এলডিসি গ্র্যাজুয়েশন থেকে উত্তরণের জন্য ফাইট করছে, সেই হুম। ৪৭ টা দেশের একটি সংগঠন আছে। সেই আচ্ছা। সংগঠনের বাংলাদেশ অন্যতম নীতি নির্ধারক পর্যায়ের নেতৃস্থানীয় আ সদস্য। এবং সেখানের এই মিটিং এও কিন্তু এই বিষয়টা তোলা হয়েছে। এবং সে বিষয়টি হয়তো আরো জোরালোভাবে আবেদন করা হবে যখন এই এই ২৬ এই ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে মিটিংটা হবে জাতিসংঘের, সেই সময়ের সেই মিটিং এ হয়তো আরো জোরালোভাবে আবেদন করা হবে। ১২ বছর গ্রেস পিরিয়ড পাওয়ার বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, সুবিধা হ্যাঁ। পাওয়ার তখন বিষয়টা। সেটা গ্রেস বোঝা পিরিয়ড না, যাবে। কিন্তু হ্যাঁ, সুবিধা পাওয়ার সুবিধা বিষয়টা। পাওয়ার বিষয়।
হয়তো সুবিধা স্যাররা পাওয়া আরো যেতে পারে। বলবেন, হ্যাঁ তারা হয়তো আরো গুরুজন, তারা হয়তো আরো ভালোভাবে বলবেন, আমার চেয়ে আরো ভালোভাবে। তবে আমার যেখানে যেখানে হয়তো আমি একটু জি, যতটুকু জানি আমি আমরা শেয়ার এবার একটু করতে পারবো। সংযুক্ত হ্যাঁ। হতে চাই। সানভীর উপল, আপনার কাছে আবারও ফিরবো। আপনার কাছ থেকে আমরা অনেকগুলো তথ্য পেলাম। নিশ্চয়ই আমাদের দর্শক যারা আছেন তারা বুঝে গেছেন আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকায় আছে। যেমনটি তিনি বলছিলেন যে পৃথিবীর দেশগুলোকে জাতিসংঘ ৩ টি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে উন্নত দেশ, একটি হচ্ছে উন্নয়নশীল দেশ, আরেকটি হচ্ছে স্বল্পোন্নত দেশ। বাংলাদেশ এই স্বল্পোন্নত দেশের মাঝে আছে এবং এখান থেকে উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য যা যা বৈশিষ্ট্য থাকা দরকার, যে ক্ষমতা থাকা দরকার অর্থনৈতিকভাবে, সেই ক্ষমতাগুলো বাংলাদেশের রয়েছে। তাই বাংলাদেশ উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে, কিন্তু এর মাঝে কোভিড এর জন্য আমাদেরকে আরো কিছু কাজ করে নিতে হচ্ছে। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এবার একটু আলোচনা করতে চাই মাজেদুল হক, ইকোনমিক অ্যানালিস্ট অ্যান্ড কলামিস্ট। আপনাকে আমাদের চ্যানেলস এর নিয়মিত দর্শকরা ভালোভাবেই চিনে থাকেন। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা এই যে সুবিধা বারবার বলছি যে এই সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে, সুবিধাগুলো আমরা আরো বেশি সময় ধরে নিতে চাই উন্নত দেশগুলোর কাছ থেকে। সুবিধাগুলো আসলে কি কি সুবিধা? ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস এর বিষয় নিয়ে যে আমাকে আজকে আমন্ত্রণ করছে, সেটার জন্য কৃতজ্ঞ স্যার এলএস এর কাছে। আমি স্যার যে কথাটা বললেন, প্রথমে এই কথা দিয়েই আমি শুরু করতে চেয়েছিলাম যে বঙ্গবন্ধু সরকার কিন্তু এলডিসি কান্ট্রিকে এলডিসি অন্তর্ভুক্ত করার জন্য এই বাংলাদেশকে যুদ্ধ পরবর্তী বাংলাদেশকে এলডিসি তে রূপান্তর করার জন্য ট্রাই করেছিল অনেক। এবং ওনার একটা ছিল যে মানে 5-7 বছর বা 10 বছরের ভিতরে এলডিসি থেকে উনি উত্তরণ হয়ে যাবে, এটা একটা প্ল্যান ছিল। কিন্তু পলিটিক্যাল সিচুয়েশনের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। এবং সবচেয়ে বড় একটা বিষয় যে আমি 2 দিন আগে ইত্তেফাকে একটা লেখা দিয়েছি, এখনো ছাপা হয় নাই, এলডিসি গ্রাজুয়েশনের উপরেই। এবং প্রথম লাইনটাই আমি এটা লিখেছি যে বঙ্গবন্ধু এটা চেয়েছিলেন যে এলডিসি, প্রথমে চেয়েছিলেন এলডিসি কে, উনি এলডিসি অন্তর্ভুক্ত হওয়ার জন্য ট্রাই করেছিলেন। পরে এটা 10 বছরের ভিতরে হয়তো উনি বা 6-7 বছরের ভিতরে উনি এটা উত্তরণ চেয়েছিলেন, কারণ তখন আমার এলডিসি। একটা বিষয় আপনার কথার সাথে আমি যোগ করি, দেখুন আমরা দেশবাসী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যখন পালন করছি যে বছর, তখনই কিন্তু আমরা এই এলডিসি নিয়ে কথা বলছি। জি, মানে আপনি যেটা বলছিলেন যে উনার চিন্তা, উনার স্বপ্নের সাথে কিন্তু বাস্তবতারও একটা লিঙ্ক রয়েছে, মিল রয়েছে। রাইট। এখন হ্যাঁ, প্লিজ আমাকে একটু বলতে দেন। সেটা হচ্ছে যে ওই স্বপ্নটা ওনার ছিল, কারণ হচ্ছে যে তখন আমার কান্ট্রির ডিমান্ড ছিল। কারণ এলডিসি যখন একটা কান্ট্রি রূপান্তরিত হয়, তখন মানে 100+ এর উপরে কিন্তু ফ্যাসিলিটিস পাই। আমরা এখন যেটা মনে করি আমি শুল্ক পাবো না, আমি এটা পাবো না, হয়তো আমরা মোর দ্যান 5 টপিকস নিয়ে আমরা কথা বলি সবসময়। কিন্তু একটা এলডিসি কান্ট্রি কিন্তু 100+ ফ্যাসিলিটিস পাই, বিভিন্ন ওয়েতে ফ্যাসিলিটিস পাই। এগুলো আমি হয়তো এখন বলতে চাচ্ছি না। তবে যে বিষয়টা এলডিসি গ্রাজুয়েশন হলে চ্যালেঞ্জ গুলো আমাদের কি হবে, আমরা এটা নিয়ে আমরা বারবার কথা বলতেছি, এটা নিয়ে আমরা লেখালেখি করতেছি, আমিও লিখতেছি বিভিন্ন জায়গায়। আমরা কথা বলবোই মাজেদুল হক। আমি একটু জানতে চাচ্ছি যে এলডিসি তে থেকে আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, সেই সুবিধাগুলো আসলে কি কি, যে সুবিধাগুলো আমরা ছাড়তে পারছি না? হ্যাঁ, এলডিসি তে থেকে যে সুবিধাগুলো পাচ্ছি, এটা হচ্ছে জিএসপি ফ্যাসিলিটিসটা পাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রি থেকে। এবং ট্যারিফ সুবিধা যেটা পাচ্ছি, এই জিএসপি ফ্যাসিলিটিসটা থাকবে না। এটা হচ্ছে যে পারসুয়েশন করে হয়তো ওনারা 2027 সাল পর্যন্ত এটা এক্সটেন্ড করেছে। তা এটা জিএসপি ফ্যাসিলিটিস যদি আমি না থাকে, তাহলে আমার এডিশনাল 7%, ক্লোজ টু 7% আমার ট্যারিফ চার্জ আমার বেশি লাগবে। তখন আমার এক্সপোর্টের উপরে আমার ইম্প্যাক্ট পড়ে যাবে। এক্সপোর্টের উপরে যখন ইম্প্যাক্ট পড়ে যাবে, তখন আমি অন্য দিক দিয়ে সামাল দেয়া। ইউনিয়নে কিন্তু ভিয়েতনাম ওরা 99% শুল্কমুক্ত সুবিধা নিয়ে রেখেছে। ওদের একটা ফ্রি ট্রেড রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। হ্যাঁ, আমাকে একটু বলতে দেন, আমি আস্তে আস্তে আসি। আমি একটু বলতে দিন। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে তাদের কাছ থেকে যেহেতু আমরা এটা ডিপ্রাইভড হব, এবং এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের টার্মস অ্যান্ড কন্ডিশন তো আছেই, আপনি এলডিসি থেকে উত্তরণ হইলেই আপনি ফ্যাসিলিটিস থেকে আপনি ডিপ্রাইভড হয়ে যাবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমি এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে মানে কি, আমার ইন্ডেক্স গুলো তো ডেভেলপ, আমার ইন্ডিকেটর, আমার ম্যাক্রো ইকোনমিক্স এর ইন্ডিকেটর গুলো তো আমার ডেভেলপ হয়েছে। ডেভেলপ হওয়ার কারণেই তো আমি অ্যাডভান্স হতে পারছি, অর্থনৈতিকভাবে অ্যাডভান্স হওয়ার কারণেই তো আমার এই স্ট্যাটাসটা আমি পাচ্ছি। সুতরাং এটা কিন্তু একটা ভালো দিক। সুতরাং এটা নিয়ে আমার মানে আফসোস করার কোনো কারণে। তবে যে চ্যালেঞ্জ গুলো আমাদের সামনে আছে, এই চ্যালেঞ্জ গুলোকে
আমাকে অ্যাড্রেস করতে হলে আমার যে বিষয়গুলোকে আমাকে এখন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে যেতে হবে বেশি বেশি। কারণ হচ্ছে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলে যেরকম ভিয়েতনাম করেছে, ভিয়েতনামের কিন্তু ফ্রি ট্রেড এফটিএ অনেক কান্ট্রির সাথে আছে, হ্যাঁ সে অনেক কান্ট্রির সাথে, কিন্তু ওই পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি। তবে মানে উই আর ইন দ্য প্রসেস অফ গোয়িং ইন দ্যাট প্লেস। আমরা রিসেন্টলি যেটা ভুটানের সাথে করেছি, আমরা পিটিএ করেছি, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এই পিটিএর আন্ডারে দেখা যাচ্ছে 15% ট্রেড আমার বেড়ে যাবে ভুটানের সাথে। এখন নেপালের সাথে হবে, শ্রীলঙ্কার সাথে হবে, মালয়েশিয়ার সাথে হবে, এরকম কথাবার্তা চলতেছে। ক্লোজ টু 12 কান্ট্রির সাথে হয়তো আমাদের এফটিএ হবে, এটা নিয়ে মিনিস্ট্রি কাজ করতেছে। তবে যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য যে বিষয়গুলো আমার দরকার সেটা হচ্ছে যে আঞ্চলিক উন্নয়ন এবং এবং হচ্ছে রিজনাল কানেক্টিভিটি। আমি রিজনাল কানেক্টিভিটির মাধ্যম দিয়ে কিন্তু আমি অনেক ফ্যাসিলিটিস, আমি এক্সপোর্ট ফ্যাসিলিটিস করতে পারবো, ট্রেড ফ্যাসিলিটিস করতে পারবো। যেরকম কিছুদিন আগে ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশের সাথে যে একটা কানেক্টিভিটি হলো রেল যোগাযোগের, সেটা কিন্তু 500 কিলোমিটার থেকে 217 কিলোমিটার বা কত কিলোমিটার চলে, 200 সামথিং কিলোমিটার চলে আসছে। সুতরাং এই তিনটা দেশের সাথে কিন্তু আমার আঞ্চলিক বাণিজ্য কিন্তু বেড়ে যাবে। সুতরাং এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমার উদ্বিগ্ন হওয়ার কোনো ধরনের কোনো আমি কারণ আমি দেখতেছি না। যদি আমি রিজনাল কানেক্টিভিটিটা যদি বাড়াতে পারি এবং সেটা যদি ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ টেকেন বাই চায়না সাইড, এটার আন্ডারে যে বিসিআইএম আছে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার যে ইকোনমিক করিডোর, এই ইকোনমিক করিডোরটা যদি আমি খুব দ্রুত ডেভেলপ করতে পারি তাহলে আমার ট্রেড ফ্যাসিলিটেশনটা বেড়ে যাবে। সুতরাং আমার এক্সপোর্টের দিকে আমার ইম্প্যাক্ট পড়বে, যে মানে আমার জিএসপি ফ্যাসিলিটিস পাবো না, সেটা তো আমাকে মানতেই হবে, এটা বাস্তবতা মানতে হবে। কিন্তু এটাকে এই চ্যালেঞ্জ গুলোকে আমাকে অ্যাড্রেস করতে গেলে আমাকে এইদিকে আমাকে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে ধাবিত হতে হবে, রিজনাল কানেক্টিভিটির দিকে ধাবিত হতে হবে। তাহলে আমি কিন্তু অ্যাড্রেস গুলো চ্যালেঞ্জ করতে কিন্তু মানে আমি সক্ষম, আমি যেটা এখন মনে করি। বাকিটা পরে বলবো। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও সংযুক্ত হতে চাই ডক্টর আইনুল ইসলামের সাথে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডক্টর আইনুল ইসলাম, আপনি এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন। সাংবাদিক ইহসানবীর রুপল বলছিলেন ইকোনমিক অ্যানালিস্ট মাজিদুল হক। মাজিদুল হক সর্বশেষ যে কথাটা বললেন যে এলডিসি থেকে উত্তরণ, আমরা এখন ওনার আলোচনা যেটা মনে হচ্ছিল যে এটা আসলে সময়ের ব্যাপার, সময়ের সাথে আমরা উত্তরণ হয়ে যাব। এখন আমাদেরকে ভাবা উচিত যে আমরা উত্তরণের পর কিভাবে আরো ফ্যাসিলিটি গুলোকে বাড়াবো সেটা নিয়ে কাজ করা। এবং তিনি বলছিলেন যে রিজনাল কানেক্টিভিটির ব্যাপারে এবং রিজনাল কানেক্টিভিটির ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে এখন এ ব্যাপারে আপনি যদি একটু বলেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আসলে রিজনাল কানেক্টিভিটিতে কতটুকু আমরা করতে পেরেছি এখন পর্যন্ত? না, সেটা চেষ্টা চলছে। আমি ধন্যবাদ জানাই যে অনেকগুলো বিষয় নিয়ে আসছে। আমি একটা জিনিস আমি জানলাম, যদিও আমি পেপারে দেখলাম যে এটা 7, 8, 9 তারিখে হবে, 22, 23, 24, এই ডেটটা পার করলে আমরা বুঝতে পারবো যে আমরা এখন কোথায় আছি, সেটার ক্লারিফিকেশনটা আসলে পাওয়া গেল। আর যেটা বলছে যে আমাদের যে কানেক্টিভিটির বিষয়টা বা ইনফ্রাস্ট্রাকচারের বিষয়টা, সেটা হচ্ছে এবং যে প্ল্যান গুলো আছে বিশেষ করে চায়নার সঙ্গে আমাদের, সেগুলো হয়তো হবে। কিন্তু সবাই দেখলাম আশাবাদী, কিন্তু আশার মাঝে যে জিনিসগুলোকে আসলে আমাদের নজরে দিতে হবে, যে এই যে 3টে ক্রাইটেরিয়া আছে, 3টে ক্রাইটেরিয়ার মধ্যে কিছু কিছু জিনিস, যেমন ডোমেস্টিক ইকোনমি একটা বড় ফ্যাক্টর কিন্তু আমাদের এই গ্রাজুয়েশনের ক্ষেত্রে। সেখানে এই প্যান্ডেমিকে আমাদের যে ঘটনাটা ঘটছে, প্যান্ডেমিকের মধ্যে কিন্তু আমাদের সম্ভবত 80 থেকে 85% বেনিফিটেড বাই দ্য ইনফর্মাল সেক্টর, এবং এই প্যান্ডেমিকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ইনফর্মাল সেক্টর। সুতরাং এই একটা জিনিস, প্লাস রেমিটেন্সের কথা বলি বা এমপ্লয়মেন্ট, সে জায়গাটা কিন্তু বড় ধরনের ধাক্কা কিন্তু আমরা অলরেডি খেয়েছি এবং এটা চলছে। আর সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এক্সপোর্টের যেটা ক্ষেত্রে, গ্লোবালি কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের একটা সংশয় আছে, যেটা এই কানেক্টিভিটি গুলো কিংবা ফ্রি ট্রেড হলে কতটুকু হবে, কিছু বাড়বে অবশ্যই, কিন্তু আমাদের ইকোনমি তো অনেক বড় হয়ে গেছে এখন, সেই ক্ষেত্রে আমরা কতটুকু সাস্টেইন করতে পারবো, সেই চ্যালেঞ্জ কিন্তু এখনো থেকে যাচ্ছে আর কি। আর যেটা বলা হচ্ছে, যেটাকে বোধহয় ফুলেল মনে হয় বললো যে আমার কত ভিয়েতনাম বোধহয় 99, কিন্তু আমরা কিন্তু এখন যে সুবিধাগুলো পাচ্ছি, যে সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে, যেটা বলা হচ্ছে যে আমরা এখন 97.5% সুবিধা পাচ্ছি হচ্ছে ইউএর কাছ থেকে, 97, যেখানে ভিয়েতনাম কিংবা মায়ানমার পাচ্ছে বোধহয় 99%। আমরা খুব দূরে না, আমরা কিন্তু পাচ্ছি। তারপরে হচ্ছে 93% পাচ্ছি আমরা অস্ট্রেলিয়া থেকে, আর 94% পাচ্ছি জাপান থেকে, এবং 90% পাচ্ছি আমরা কানাডা থেকে। এই সুবিধাগুলোর কারণেই কিন্তু আমরা বারবার 10 বছর না 12 বছর, যেটা 27 থেকে 30, 30 থেকে 32, এই কথাগুলো আসছে। আসলে গভর্নমেন্ট
যে প্রস্তাবটা দিয়েছে সেখানে কত বছরের জন্য দিয়েছে সেটা আমরা এখন জানি না। এখন 2 থেকে হয়তো বা 6 বছর হতে পারে এটা। সেটা আমরা ওই 22, 23, 24 22, 23, 19, 20, 22 এই তিনটা ডেটের পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা। এর কথাটা কি যে আমরা কিন্তু একটা ভালো অবস্থার মধ্যে আছি। আমরা যদি এলডিসি তেও থাকি তাহলেও কিন্তু আমরা একটা ভালো শক্ত অবস্থার মধ্যে আছি, এবং সেখানে শুধুমাত্র যেটা হবে যে সুবিধাগুলো আমাদের, যেমন সুবিধাগুলো কি কি, যেটা ফুলেল চৌধুরী জিজ্ঞাসা করলেন যে সুবিধাগুলো কি কি। একটা হচ্ছে যে আমরা টেরিফ এবং কোটার একটা বড় ধরনের আমরা কি বলে সুবিধা বেনিফিট পাই। এছাড়া WTOর কাছ থেকে আমরা বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু আমরা পাচ্ছি। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, এবং সে কারণেই কিন্তু আমরা একটু টাইমটা বাড়াতে চাচ্ছি যে আমরা আরেকটু অর্থনীতি শক্তিশালী করতে চাই। যেটা ওই যে বললেন যে ফ্রি ট্রেড যদি আমরা এটা আরো বাড়াতে পারি তাহলে হয়তো আমাদের এই নেইবারিং কান্ট্রিগুলোর সঙ্গে আমাদের এক্সপোর্টটা বাড়বে। আর চায়না তো আমরা কিন্তু আমাদের একটা কথা বড় বলছি, জি, ডক্টর আইনুল ইসলাম স্যার, আমরা কিন্তু কথা বলছি আরো বাড়াতে পারি, আমরা কিন্তু এখনো বাড়াতে পারিনি। আমরা কথা বলছি চেষ্টা করি। রিজনাল কানেক্টিভিটি আমাদের হয়ে যাচ্ছে, এখনো কিন্তু ভুটানের সঙ্গে হয়নি। ভুটানের সঙ্গে একটা কিন্তু যেটা বললেন আর কি, ভুটানের সঙ্গে কিন্তু অলরেডি একটা আমরা পিটিএ হয়েছে, হচ্ছে আর কি। হ্যাঁ, সেখানে পিটিএ হয়েছে। ফ্রি ট্রেড, সেখানে কিন্তু আমরা 15% বোধহয় আমাদের এই এগ্রিমেন্টটা আমরা সুবিধা পাবো আর কি, বাড়বে আমাদের এক্সপোর্ট বাড়বে। সুতরাং এগুলো আমরা যেহেতু প্যান্ডেমিক শুধু না, আমরা বেরিয়ে কি বলে এলডিসি গ্রাজুয়েশনের জন্য পরে সার্ভাইভালের জন্য আমরা কিন্তু বিকল্প পথ অনেক আমরা খুঁজছি, এবং সেটা হয়তো বা নেইবারিং কান্ট্রিগুলোর সহযোগিতা লাগবে। সেক্ষেত্রে হয়তো আমরা আশাবাদী যে আমরা ধরে রাখতে পারবো এটা। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই সানবীর রূপল, সাংবাদিক, সময় টেলিভিশন, আপনার কাছে। আমরা যেটা বলছিলাম যে যে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আসলে, যে 26 সালের পরে গিয়ে আমরা উন্নয়নশীল দেশ হব এবং যে সুবিধাগুলো পাচ্ছি সুবিধাগুলো আমরা পেতে চাই, এবং সিদ্ধান্তটা আসলে কি মানে ঠিক হয়েছে? মানে আমরা বাংলাদেশ যেটা চিন্তা করেছে, আপনার কাছে কি মনে হয়? যেমনটা মাজেদুল হক বলছিলেন যে আমরা তো উন্নয়নশীল দেশ হয়ে গেলেও আরো অনেক সুবিধা পাবো, যেটা আর সে বিষয়গুলো ওনার থেকে আমরা পরবর্তীতে জানবো। মানে আপনার কাছে কি মনে হয় যে 2 বছর পরে গিয়ে আমরা এখন এই সুবিধাগুলো নিয়ে আরেকটু শক্ত অবস্থানে মানে থেকে ব্যাপারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, একটা বিষয় হচ্ছে গিয়ে মানে আমি বাংলাদেশের আমার ছোটবেলার যে অবস্থাটা দেখেছিলাম, নিশ্চয়ই এখন এই মুহূর্তে সেই অবস্থাটা নেই, বা আমার বয়োজ্যেষ্ঠ যারা তার ছোটবেলায় যে অবস্থাটা দেখেছিলেন, এখন কিন্তু বাংলাদেশের সেই অবস্থা নেই। অতএব মানুষ তার সহজাত প্রবৃত্তি, যেটি সেটি একটি ব্যক্তি মানুষ হোক আর অ একটা গোষ্ঠী হোক, তারা কিন্তু চায় যে তারা একটু উন্নত জীবনযাপন করতে। মানে যে লোকটা আগে একসময় শিক্ষা-দীক্ষা গ্রহণ করে নাই, সে চায় যে তার ছেলেটা, একজন রিক্শাওয়ালা চান আ যে তার ছেলেটা যেন শিক্ষিত হোক। আবার সেই ছেলেটা হয়তো চাইবে যে তার ছেলেটা আরেকটু বেশি শিক্ষিত হোক বা আরেকটু ভালো জীবনযাপন করুক। তো স্বাভাবিক অর্থেই প্রত্যেকটা মানুষ কিন্তু সম্মানটা আ চায় তার স্ট্যাটাস আ লি আ লিমিট থেকে, এক লিমিট থেকে আরেকটা লিমিট ক্রস করার পরে। ঠিক তেমনি একটা রাষ্ট্রও কিন্তু সে চায় যে সারা বিশ্ব তো একটা গ্লোবাল সোসাইটি। তো সেই গ্লোবাল সোসাইটিতে তার আ স্ট্যাটাসটা বাড়ুক। এটি হচ্ছে ১ম কথা। তো সেই স্ট্যাটাসটা বাড়ার জন্যই যে কম্পোনেন্ট গুলো দরকার, সেই কম্পোনেন্ট গুলোই কিন্তু এই সূচক, যাকে আমরা সূচক জি, নাম দিয়েছি। হ্যাঁ? হুম, তো সেক্ষেত্রে আ স আ সারা বিশ্বের সবগুলো দেশ, মানে আমি যেটা বলছি যে এই মুহূর্তে ৪৭ টা দেশ স্বল্পোন্নত দেশের কাতারে আছে। সবগুলো দেশ কিন্তু চায় যে তার সম্মান বাড়ুক, সে তার কাতার থেকে নিচের স্তর থেকে মধ্যম স্তর থেকে উন্নত স্তরে চলে যাক। সেক্ষেত্রে কিছু ছাড় দিতে হবে। তবে আমি মাজেদ ভাই বা তার স্যার যে কথাগুলো বললেন তার সাথে ছোট্ট একটু তথ্য, বা সেটা একটু দ্বিমত না ঠিক, একটু তথ্য যোগ করতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আ আ গার্মেন্টস প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বেশি এক্সপোর্ট আইটেম। তাই তো? মানে হুম, 86%
হুম। তো 86% গার্মেন্টস আইটেম, যেটি কিন্তু যে মার্কেটটা আমাদের আছে সেটি হচ্ছে ইউতে, আমরা সেটার মধ্যে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট আছে, কিন্তু বড় একটি মার্কেট ইউএস এবং জার্মানি, সেসব জায়গাতে কিন্তু আমরা এটি জার্মানিতে আমরা পাই, কিন্তু ইউএস মার্কেটে কিন্তু আমরা এই জিএসপি সুবিধার মধ্যে এই পোশাক শিল্প নেই। হ্যাঁ, তার ফলে এর বাইরে আরেকটি সুবিধা কিন্তু এই গ্রাজুয়েশন করার পরেও আরেকটি সুবিধা আছে, সেটির নাম হচ্ছে জিএসপি প্লাস। হ্যাঁ, এই জিএসপি প্লাস কিন্তু আরেকটা সুবিধা, সেই সুবিধাও কিন্তু আমরা নিতে পারবো। এক নাম্বার 2 হচ্ছে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই করার কথা বলছি। এর মধ্যে গভর্নমেন্ট কিন্তু বেশ কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা ইকোনমিক জোন গুলোকে রেডি করছি। আমরা কর্মসংস্থানে বড় একটা ধাক্কা উল্লঙ্ঘন করার জন্য একটা বড় বড় ইকোনমিক জোন করছি। যে ইকোনমিক জোনগুলো, কেন ইকোনমিক জোনগুলোতে দরকার এবং কেন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশ, মানে ওই উন্নয়নশীল দেশ হতে চাই, কারণ হচ্ছে যখন আপনি একটু সম্মানজনক অবস্থানে যাবেন, তখন কিন্তু বিনিয়োগকারীরা ভাববেন যে তাহলে এখানে একটা ভালো লোকজনের সাথে ওঠা বসা করা যাবে। হ্যাঁ, এটি কিন্তু একটা ফ্যাক্ট। মানে আপনার বিনিয়োগ কিন্তু বাড়ার ক্ষেত্রে আপনি তখন টানতে পারবেন যে আমি কিন্তু এখন গরিব না, আমি মোটামুটি কাতারে চলে এসেছি। পাশাপাশি আরো কিছু বিষয় আছে, সেটি হচ্ছে গিয়ে ধরেন আমাদের এখন প্রবাসী আয় কিন্তু আমাদের শক্তিশালী অবস্থান করেছে অর্থনীতিটাকে। বিশেষ করে এই প্যান্ডামিকের মধ্যেও কিন্তু সারা বিশ্বে অনেক ধরনের প্রভাব পড়েছে। পাশের দেশ ভারতের ইকোনমি কিন্তু ফল করেছে অনেকাংশে। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ভালো করেছে। এ নিয়ে আমরা রিপোর্টও করেছি। এর কারণ হচ্ছে ২-৩টি কারণ আছে। একটি হচ্ছে গিয়ে এই 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 শোতে হয়তো বলা ঠিক না, তারপরেও একটু বলতে চাচ্ছি। সেটি আমার অবজারভেশন। সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ দেশের বাইরে যায়নি। দেশের বাইরে গিয়ে খরচ করেনি। আমাদের যারা ধনী লোকরা আছেন, তারা দেশের বাইরে যেতে পারেননি কোনোভাবেই। আমাদের দেশের বাইরে টাকা পাচার হয়নি। আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি অত্যন্ত শক্তিশালী ছিল দেখে হচ্ছে গিয়ে সেই অর্থনীতিটা আরো বেশি বেগবান হয়েছে। পাশাপাশি প্রবাসীরা যারা যে টাকাটা পাঠিয়েছেন, সেটি এই অর্থনীতিতে একটি ভালো কাজ করেছে। পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে গভর্নমেন্টের খুব দ্রুত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে এই যে সেই প্রণোদনা প্যাকেজগুলো দেওয়ার ক্ষেত্রে হতে পারে প্রণোদনা প্যাকেজে নানান রকম বিশৃঙ্খলা ছিল। তারপর সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর পরেও সেখানে নানান রকমের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু হওয়ার কারণে আমাদের এই অর্থনীতিটা একদম ভেঙে পড়েনি। আমাদের দারিদ্র্য হার বেড়েছে ঠিকই, আমরা সেটা দ্রুত আবার কিন্তু কিছুটা কমাতে পেরেছি। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা করতে পেরেছি। এর সবগুলো একটার সাথে আরেকটা যোগসূত্র আছে। অর্থনীতির স্যার যিনি আছেন, তিনি আরো ভালোভাবে হয়তো বলতে পারবেন। যোগসূত্র এই কারণে বলছি যে এই আ আ কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, পাশাপাশি তার উন্নত জীবনযাপন, তার সামাজিক অবস্থান, রাষ্ট্রের সামাজিক মানে গ্লোবাল সামাজিক অবস্থান, সবকিছু কিন্তু একটার সাথে আরেকটা একদম লিঙ্ক। লিঙ্ক আপ আছে। হ্যাঁ? যার ফলে আমরা যে এই স্যার যে কানেক্টিভিটির কথা বলছেন, সেই কানেক্টিভিটি হতে হয়তো আমাদের অনেক দেরি লাগবে, বা অলরেডি আমরা শুরু করেছি। আ এর মধ্যে আমাদের পিটিএ হয়েছে একটা, এই মাসের মধ্যেই নেপালের সাথে আমরা করব। আরো এই বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রী সেদিন আমাকে বলেছেন যে এই বছরের মধ্যে তারা চেষ্টা করবেন যে ৮ থেকে ১০ টা পিটিএ হোক, এফটিএ হোক, তারা করতে চান। তবে সেক্ষেত্রে একটা কথা আছে, সেটি হচ্ছে এটি তাড়াহুড়ো করে করতে না গিয়ে বাংলাদেশের স্বার্থটা আসলে কোথায় আছে? কোন মার্কেটে বাংলাদেশের স্বার্থ আছে, সেই মার্কেটে এফটিএ বা পিটিএ যেটাই করা হোক না কেন, বাংলাদেশের পণ্যগুলো ওইখানে এস্টাবলিশড করার মতো সক্ষমতা আছে কিনা? কারণ তাকে কিছু নিতে হলে কিন্তু তার কাছ থেকে আমাকেও কিছু দিতে হবে। তো আমরা কতটুকু আদায় করতে পারবো, সেই দিকে কিন্তু নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র তাড়াহুড়া করে করা দরকার নেই। সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সেইখানকার এম্বাসি গুলো, তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আ যদি তারা করতে চান। গভর্নমেন্টের মানে একদম মাস্টার প্ল্যান আছে এইসব ক্ষেত্রে। এই যে এমনিতেই এতগুলো টাকা খরচ করে ইকোনমিক জোন গুলো করা হচ্ছে না। এমনিতেই চায়না বা ভিয়েতনাম বা অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে আ অন্যান্য প্রোডাক্ট গুলোকে এই দেশে নিয়ে আসা হচ্ছে না। আপনি জানেন যে এখন মোটরসাইকেল অ্যাসেম্বল করা হচ্ছে। সামনে গাড়ির কোম্পানি আসছে, মোবাইল কোম্পানি আসতেছে। পাশাপাশি চায়নার থেকে যে পোশাক কারখানাগুলো সরে যাচ্ছে, সেসব পোশাক কারখানাগুলো করা হচ্ছে। বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিস করার জন্য বিডাকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আরো একটি বিষয় হচ্ছে এই শিগগিরই বাংলাদেশ এই যে ট্রেড ফ্যাসিলিটিস গুলো কতটুকু উন্নত করেছে, সেটিও কিন্তু বিশ্বব্যাংক পর্যবেক্ষণ করছে। সেই বিশ্বব্যাংকের পর্যবেক্ষণের কাতারে কিন্তু সেইগুলো
এই 2020-21 নাগাদ কিন্তু সেগুলোকে আমাদের আরেকটি ধাপ অতিক্রম করতে হবে, যে সেটি হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেসে আমরা এখন এই মুহূর্তে 168তম অবস্থানে আছি। 168তম অবস্থান থেকে সেখানে আমাদের পরিকল্পনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই বছরের মধ্যে 2022-এর মধ্যে হচ্ছে 199 মানে 100 দেশের মধ্যে তালিকা অন্তর্ভুক্ত হতে হবে। আমাদের এই জায়গাতে অনেক বেশি ঘাটতি ছিল, যে কারণে আমাদের বিনিয়োগ বা আমাদের যে কিছু উন্নয়নগুলো, সেই উন্নয়নগুলো কিন্তু আমাদের কাউন্ট হতো না, কারণ আমাদের এই বছরের ডিজিটালাইজেশন মধ্যে সিস্টেমেই সিস্টেমের ডেভেলপমেন্টটাকে সিস্টেমের এতটুকু করা সম্ভব হতো এক ডেভেলপমেন্টের অনেক বছরে? রকমের 2022 সাল নাগাদ তারা বলছে যে আমরা অনেকাংশে পূরণ করতে পারবো। তাদের 11টা কম্পোনেন্ট আছে। বিশ্বব্যাংকের এখানেও এস অফ ডুইং বিজনেস এর ক্ষেত্রে আপনাকে যে উন্নয়ন ঘটাবে, সেক্ষেত্রে 11টা কম্পোনেন্ট আছে, যেই সব কম্পোনেন্টে আপনাকে উন্নত করতে হবে। তার মধ্যে ধরেন বিদ্যুৎ আছে, আপনার পোর্ট ফ্যাসিলিটিস আছে, তার মধ্যে হচ্ছে আপনার জমির ব্যবহার আছে, তার মধ্যে ঋণ প্রাপ্তির নিশ্চয়তা আছে। মানে এরকম অনেকগুলো জিনিস আছে, যেইটার সাথে লিঙ্ক আপ করে বিডাকে বলা হয়েছে যে তোমরা ওয়ান স্টপ সার্ভিস করো। একটা দুঃখজনক ব্যাপার সেদিন আমার সাথে একজন শেয়ার করেছে, সেটি আমি আবার বিডার একজন কর্মকর্তার সাথে সেদিন শেয়ার করলাম যে আপনাদের ইয়েটা ওয়ান স্টপ সার্ভিসটা কিরকম হচ্ছে। কারণ হচ্ছে নিউজিল্যান্ড থেকে একজন ব্যবসায়ী, তিনি বাংলাদেশে এসছিলেন বেশ 1-2 বছর আগে, যে তিনি গার্মেন্টস ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে তার মানে আমরা যেটাকে বলি যে জুতার তলি ক্ষয় হয়ে গেছে, সেরকম মানে একটা ওনার অবস্থা আগ্রহটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওনার আগ্রহ চলে গেছেন। এই ভদ্রলোক তিনি চলে গেছেন বাংলাদেশের এই অবস্থা দেখে। তিনি করলেন কি, আগ্রহ প্রকাশ করলেন। পরবর্তীতে তার যোগাযোগ ছিল, তিনি ভিয়েতনামে গিয়ে সেই ইনভেস্টমেন্টটা করলেন, এবং ভিয়েতনাম গভর্নমেন্ট তার যে ওয়ান স্টপ সার্ভিস, সেই ওয়ান স্টপ সার্ভিসটা এত ভালোভাবে তারা এটিকে মোটিভেশন করেন, এবং বিনিয়োগকারী কোনোভাবেই সেই জাল থেকে বের হয়ে যেতে পারবে না। কিভাবে? কারণ হচ্ছে এই ভদ্রলোককে তাকে অনলাইনে বলেছেন যে আপনি আবেদন করেন। সে অনলাইনে আবেদন করেছে যে সে কি করতে চায়, কতটুকু জমি লাগবে, কতটুকু সে ইনভেস্ট করতে চায়, কোন জায়গায় ইনভেস্ট করতে চায়। অনলাইনে শুধুমাত্র, তার কিন্তু যাওয়া লাগে নাই। করেছে, এবং পরবর্তীতে সমস্ত কাগজপত্র অ্যাপ্রুভ করার পরে তাকে পাঠানো হয়েছে যে আপনি দেখেন আর কোনো কিছু সমস্যা আছে কিনা। দেন সে ফিডব্যাক দিয়েছে যে না। এরপর তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি ভিয়েতনামে আসেন। এরপর সে ভিয়েতনামে এসেছে। ভিয়েতনামে আসার পরে সেই লোককে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছে তার অফিসে, কিন্তু সেখানে আরেকটা কাজ করা হয়েছে, যে সে বলেছে স্যার আপনি ভিয়েতনাম ওই ওয়ান স্টপ সার্ভিস থেকে, ওএসএস থেকে, যে আপনি কোথায় উঠবেন। বলেছে যে আমি তো একটা হোটেল ঠিক করে এসেছি, যে ওইখান থেকেই অনলাইনে হোটেল ঠিক করে এসেছে। সেই হোটেলটা তারা রাষ্ট্রীয়ভাবে ক্যান্সেল করেছে। ক্যান্সেল করে তারা নিজেরা হোটেল বুকিং দিয়েছে। আপনি চিন্তা করেন, ও সেখানে রাষ্ট্রীয়ভাবে হোটেল বুকিং দেওয়া হয়েছে, সেই হোটেলে তাকে রাখা হয়েছে, এবং ওই হোটেলে গিয়ে মিটিং করা হয়েছে। মিটিং করে মানে দেন একজন হচ্ছে ওই বিনিয়োগকারীকে লোককে রাষ্ট্রীয় অতিথি হিসেবে একজন, মর্যাদা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, মর্যাদা দেওয়া হয়েছে। এখন আপনি বলেন যে তাদের জন্য আলাদা লাউঞ্জ আছে, যে যেখান থেকে বলা হচ্ছে একজন বিনিয়োগকারী আসবেন, তিনি আমাদের ভিজিটর, তাকে যাতে এখান থেকে নিয়ে আসা হয়, তিনি আমাদের অতিথি। আর আপনি বাংলাদেশের এয়ারপোর্টে নামার পরে মনে করেন যে অবস্থাটা কি দাঁড়ায়, আমরা একজন নাগরিক, তাতেই মনে করেন যে অবস্থা খারাপ করায়। হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসগুলো এতদিন পরে কিছুটা হলেও হয়তো বুঝতে পেরেছে। এখন বিনিয়োগকারীদের জন্য তারা একটা লাউঞ্জের ব্যবস্থা করেছে। তারা এই আজকে ওএসএস এর একটা মিটিং ছিল বিডায়। সেখানে তারা 26টা মন্ত্রণালয়কে একসাথে করে তারা চেষ্টা করছে যে এটিকে একসাথে এক চেইনের মধ্যে যাতে ফ্যাসিলিটিস গুলো দেয়া যায় কিনা। বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চয়তার ক্ষেত্রে তারা বলছে যে অনলাইনের ক্ষেত্রে আবেদন করবেন এবং 5 থেকে 7 দিনের মধ্যে আপনাকে কানেক্টিভিটি দেওয়া হবে। এরকম অনেকগুলো কাজ তারা করছে। কিন্তু এই কাজগুলোর ফলাফল আরো বেশি দৃশ্যমান হবে, যাতে এটি পুরোপুরি নজরদারি থাকে, এবং এই যে এই পরিকল্পনাগুলোর সুফল যাতে বাংলাদেশ পায়। তাহলে এই এলডিসি থেকে আমরা যে সম্মানজনক একটা অবস্থানে যেতে চাচ্ছি, এবং ওদিকে কিছু সুবিধা হারাচ্ছি, এবং অন্য কিছু সুবিধা আমরা নিজেরা তৈরি করতে পারবো কিনা, সেটার উপর নির্ভর করতে যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি আসলে কতটা শক্তিশালী অবস্থান যাবে। বাকি যদি পরে আবার সময় থাকে তাহলে হয়তো আরেকটু কোনো কথা থাকলে বলবো। বাকিদের সুযোগ দিতে চাই। জি, আমরা অনেক কথা বলেছি আসলে। আমরা একটু সংযুক্ত হতে চাই বাজেদুল হক আপনার সাথে। আপনার কাছেও কিছু কথা রয়ে গিয়েছিল। আপনি বলতে চাচ্ছিলেন, বিশেষ করে আপনি জোর দিচ্ছিলেন যে এলডিসি পরবর্তী সময়ে আমরা ভালো করব এবং সুযোগ রয়েছে।
সেই সুযোগগুলো যেটা আমি বলছিলাম যে এবং আমাদের সাথে সানভীর উপর বলছিলেন যে ইকোনমিক জোনগুলোকে রেডি করা হচ্ছে, এবং আমি বারবারই জোর দিয়ে বলার চেষ্টা করছিলাম যে সবকিছু কিন্তু হচ্ছে, কন্টিনিউয়াস প্রসেস, মানে হচ্ছে, এগুলো হতে কিছুদিন সময় লাগবে। সেহেতু মনে হয় যে বাংলাদেশ যদি এই গ্রাজুয়েশনটা একটু পরে নেয় তাহলে বাংলাদেশের জন্য অনেক বেশি সুবিধা হবে। কারণ ওই যে বলছিলাম যে গ্রাজুয়েশনে যে সমস্যাগুলো রয়েছে, যে সুবিধাগুলো বাদ পড়বে, এবং আমরা যদি নিজেদের স্ট্রাকচারটাকে আরো ডেভেলপ করে নিতে পারি, যেটা কন্টিনিউয়াস প্রসেসে এখনো বিল্ডিং পর্যায়ে রয়েছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন নিশ্চয়ই আমরা এই সুবিধাটা পেতে থাকবো। জি, আপনি যেখান থেকে আসলে বলতে চাচ্ছিলেন যে এলডিসি তে জি রূপান্তর হওয়ার পরে আমরা সুবিধা অনেক বেশি পাবো। জি এলডিসি তে আমি একটু রূপান্তর হওয়ার আমি একটু ভাইয়ের সাথে একটু মানে আহ, আহ, একটু মেলাতে চাই কথা, কারণ আমিও তো একসময় সাংবাদিকতা করে আসছি। আহ, সেটা কোথায় করেছি সেটা আমি না বলি। সেটা হচ্ছে যে একদমই মানে উনি সঠিক কথা বলেছেন, একদম রিয়েল পিকচারটা কিন্তু উনি উঠাই ধরছেন। রিয়েল পিকচারটা আমি উঠাই ধরতে চাচ্ছি না, এটা সবাই জানে। আমার প্রথম কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা, তা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা আমাদের খুব মানে জরুরি প্রয়োজন, এবং এটার জন্য কিন্তু কাজ হচ্ছে, সরকার কিন্তু থেমে নাই। কারণ হচ্ছে যে রিসেন্টলি যেটা হয়েছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রেসিডেন্ট, উনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টারের সাথে বসেছে। হ্যাঁ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে বাংলাদেশকে মেম্বার করতে চাই। বাংলাদেশ যদিও প্রথম দিকে 2014 সালের দিকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মানে বিল্ড বাই মানে এস্টাবলিশ বাই ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, তা তখন বাংলাদেশ কিন্তু মেম্বার হতে চেয়েছিল, কিন্তু এটা হয়তো বিভিন্ন সমস্যার কারণে এটা হতে পারে নাই, বা তারাও হয়তো রিসিভ করে নাই, কিন্তু এখন এটা হচ্ছে। তা যদি আমি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মেম্বার হতে পারি, তাহলে আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাদের কাছ থেকে ফান্ড দরকার, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা আমার অর্জন করতে গেলে আমার অনেক ফান্ড ক্রাইসিস আমি পড়বো এই মুহূর্তে। সুতরাং তাদের কাছ থেকে আমার স্বল্প সুদে যদি আমি ফান্ড নিতে পারি তাহলে খুব ভালো। এছাড়াও তো আমার চায়না লেড এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক আমাদের বিভিন্ন প্রজেক্টে তারা ফান্ড দিচ্ছে, এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, আইএমএফ দিচ্ছে। তবে এই সমস্ত কিন্তু ডেভেলপিং, সরকার কিন্তু ট্রাই করতেছে। এক সেকেন্ড কথা হচ্ছে যে আমার আমি যে জিনিসটা বলতে চাই, যে কিছুদিন আগে যেটা আরসিএপি হয়ে গেল, রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ লেড বাই চায়না, যেটা 15টা এশিয়ান কান্ট্রি মিলে যেটা চুক্তিটা হলো, এই যে লার্জেস্ট ফ্রি ট্রেড জোন কিন্তু ওয়ার্ল্ডের, এই ব্লকের সাথে আমরা আসলে অ্যাড হতে পারিনি। এটা আমাদের কিন্তু একটু ট্রাই করা দরকার আরসিএপির সাথে। এবং আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছিলাম, হয় বাংলাদেশ মানে আরসিএপি আপনি যে লার্জেস্ট একটু বলতে দেন কান্ট্রি, আমি আপনার একটু যোগ করে দেই যে এই দেশগুলো, এখানে যে দেশগুলো, সেখানে চায়না ব্যতীত বাকি দেশগুলোর সাথে কি বাংলাদেশের খুব একটা ভালো ট্রেড আছে? আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কম্পিটিটরকে, সেটা ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এই মুহূর্তে যদি আমি আরএমজি সেক্টরের কম্পিটিটর ধরি, কিন্তু তারা কিন্তু আমার আরসিএপির মেম্বার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এটা আমরা পারিনি। এবং আমি আমার একটা লেখাতে লিখেছি যে আমরা মানে উই শুড ট্রাই টু বি মেম্বার টু আরসিএপি। আরসিএপির মেম্বারটা আমাদের খুব জরুরি, কারণ হচ্ছে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা আরসিএপি তে ওই রিজনে যেটা আসবে, হ্যাঁ ওই ব্লকে যেটা আসবে, ওইটার সাথে কিন্তু আমরা কম্পিটিশনে পারবো না, নেভার, কখনো পারবো না। সুতরাং এই মুহূর্তে দরকার আমার যে রিজনাল যে ব্লক গুলো আছে, আসিয়ান কান্ট্রির সাথে যে আমার চুক্তি করা, আমার সার কান্ট্রির, আমার সার্ককে আমাকে মানে আরো বলস্টার করা, এবং আরসিএপির সাথে আমার কানেক্টেড হওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে এখন খুব চিন্তা করতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্যান্ডামিকের কারণে যে আমাদের পভার্টিটা যে বেড়ে গেল, এবং বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশন, সানেম বলেছে বা বিআইডিএস বলেছে এটা 40% এর কাছাকাছি, ক্লোজ টু 40% বা মোর দ্যান 40%, সেটা কিন্তু আমরা একেবারে মানে মানে এটা অস্বীকার করতেছি না, কিন্তু পভার্টি বাড়ছে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সুতরাং 8-5 ইয়ার প্ল্যানে তো অনেক ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে। তা পভার্টি একদিকে আমাদের পভার্টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, আরেকদিকে আমার এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে। সুতরাং আমার কর্মপরিকল্পনাগুলো সঠিকভাবে নিয়ে সামনের দিকে আগাতে হবে। এখন যেটা হচ্ছে যে আমি তো ডিপ্রাইভড হবই, আমি তো ট্যারিফ ফ্যাসিলিটিস আমি পাবো না, এটাকে আমাকে মেনে নিতেই হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন টার্মস অফ কন্ডিশন মানতে হবে। তাহলে আমার বিকল্প যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলোর দিকে আমাকে হাঁটা ছাড়া কিন্তু কোনো আর বিকল্প নাই। এছাড়াও আমার যে আপনার যেটা আমি যেটা বলতে চাচ্ছি,
যে পভার্টির যে বিষয়টা বলতে যাচ্ছি, পভার্টি দূর করাটা কিন্তু আমাদের এখন আরেকটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সুতরাং আরেকটা বিষয় হলো যে আমি যে এখন বাংলাদেশ, আমি কিছুদিন আগে ফিনান্সিয়াল এক্সপ্রেসে একটা লেখা লিখেছিলাম, স্ট্রেংথ অফ বাংলাদেশ ইকোনমি, হেডিংটা এটাই আসছিল। তাই সেখানে কিন্তু ইকোনমিক ইন্ডিকেটর গুলো সব আমি দাঁড় করাইছি, কিন্তু ডিসপ্লে করছি। কিন্তু বিষয়টা হলো যে আমি একটা কথা ওখানে বলেছি, সেটা হচ্ছে যে আমার ইকোনমির যে স্ট্যাটাস, ইকোনমি আমাকে আরো সামনের দিকে খুব দ্রুত আগাতে হলে আমার ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। কারণ হচ্ছে যে আমরা কোনোভাবেই ট্যাক্স জিডিপি রেশিওটা আমরা সামনে বাড়াতে পারতেছি না। 8%, 9% কাছাকাছি এখনো আমরা সেটা অনেক দিন ধরে ঘোরাঘুরি করতেছি। তারপরে কি আমার এই বাজেটে যেটা সুবিধা দেওয়া হলো, এবং যেটা মানে ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য যেটা সুবিধা দেওয়া হলো, এটা কিন্তু রেগুলার ট্যাক্স পেয়াররা কিন্তু এটা ভিকটিম হয়ে গেছে। কিন্তু যারা ট্যাক্স ডজার তারাই কিন্তু এটা বেনিফিটেড হয়ে গেছে। সুতরাং আমার এখানে অনেকগুলো পলিসিও আমাকে রিফর্ম করা দরকার। মানে এটা আছে আমার সিচুয়েশন ডিমান্ড করতেছে যে এই পলিসিগুলো আপনি করেন। আর ভাই যেটা বলে গেল সেটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস বিডা দিচ্ছে, ইকোনমিক জোন হয়েছে, কিন্তু এখানে অবাক হবেন, এবং উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানে শর্টলি আফটার বিগিনিং প্যান্ডামিক, সেটা হচ্ছে যে শিফটিং যে কোম্পানিগুলো হয়েছে, চায়না থেকে যে শিফটিং কোম্পানিগুলো হয়েছে, এগুলো মানে কারা নিয়েছে? ভিয়েতনাম নিয়েছে, কম্বোডিয়া নিয়েছে, লাওসও চলে গেছে। মানে এটা অবাক বিষয় যে লাওসের মতন কান্ট্রি কিন্তু তারা নিতে পারছে। কারণ কি? তারা তো ওই ফ্যাসিলিটিসটা দিতে পারছে, এই জন্য কম্বোডিয়া নিতে পারছে, ভিয়েতনাম নিতে পারছে, এবং তাদের যে সার্ভিসটা এটা হচ্ছে মানে এটা খুব স্ট্যান্ডার্ড একটা সার্ভিস এবং হ্যাসেল ফ্রি। তারা কিন্তু হ্যাসেল ফ্রি সার্ভিস চালু করেছে। আমি শুনেছি, আমি জানি যে চায়নাতে বা অন্যান্য কান্ট্রিগুলোতে যদি আমি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে আসি, তাহলে হয়তো আমার 1 পেজ বা 2 পেজের একটা ফর্ম ফিল আপ করতে হয়। এখানে আমার দিনের পর দিন, মাসের পর মাস চলে যাচ্ছে, এবং একটা সচিবের সাথে দেখা করতে গেলেও মানে আমি যদি সকালে 11টার সময় যাই, আমাকে 5টা পর্যন্ত দেখা করতে হচ্ছে। মানে এই বিষয়গুলোকে যদি আমরা পরিবর্তন করতে চাই, সরকারের কিন্তু মানে কোনো চেষ্টার ত্রুটি নাই। সরকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মানে ডেসপাইট অ্যাটেম্প ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, আমরা যদি সচেতন না হয়, আমরা যারা ডেস্কে আছি, আমরা যারা সার্ভিস প্রোভাইডার, তারা যদি আমরা সচেতন না হয়, তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না। সুতরাং এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের ইন্ডেক্স গুলো ভালো হওয়ার কারণেই তো আমরা স্ট্যাটাসটা পাচ্ছি। সুতরাং এটা রেসপেক্টেবল একটা স্ট্যাটাস। সুতরাং এটা আমাদের জন্য একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য। এবং যদি জিএসপি ফ্যাসিলিটিস যেটা দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা যদি আরো 6 থেকে 7 বছর, আমি 10 বছরের রিকমেন্ড করছিলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসে যেটা লিখেছিলাম, সেটা যদি 10 বছর এক্সটেন্ড করা যেত তাহলে বাংলাদেশের জন্য ভালো ছিল। কিন্তু এটা হয়তো হবে না, 2027 সাল পর্যন্ত হয়তো পাবো। এবং আরেকটা বিষয়, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু লেবার ইস্যু গুলো নিয়ে তারা বারবার প্রশ্ন উঠাইছে। আমার একটু কথা বলতে দেন। ইউরোপিয়ান বারবার লেবার ইস্যু নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে। বাংলাদেশের লেবার ইস্যু গুলো যদি আমরা ভালোভাবে, লেবার রাইটস গুলোকে যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক সুবিধা সামনের দিকে পাবো। যদি আমরা রিকমেন্ডেশন প্লেস করি, তাহলে সেটা হয়তো তারা মানবে। কিন্তু তারা কিন্তু স্টাডি করে দেখেছে যে লেবার রাইটস গুলো হয়তো আমরা খুব মানে লেবার রাইটস নিয়ে ওনারা একটু ডিসস্যাটিসফ্যাকশন ফিল করতেছে, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইউএস এর, আমি ইউএস এর কথা একটু বলবো। ইউএস এ যখন রাফা প্লাজা যখন বিল্ডিংটা ধসে পড়লো, তখন ইউএস এ কিন্তু তার টিকফা চুক্তিটা বাতিল করে দিল। তা টিকফাতে আমরা সম্প্রতি কিছুদিন আগে ইউএস গভর্নমেন্ট কিন্তু প্রতিনিধি পাঠিয়েছে, যে প্রতিনিধির সাথে কথা হয়েছে যে তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আন্ডারে বাংলাদেশের সাথে ওনারা মিলিটারি হার্ডওয়ার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে, ট্রেডের বিষয়ে ওনারা ট্রেড ভলিউমটা বাড়াতে চাচ্ছে। কিন্তু টিকফার বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে সামনে আগাতে হবে। টিকফাটা যদি আমরা এখন আবার রিওপেন করতে পারি, তাদেরকে কোনোভাবেই বোঝায়, তাহলে কিন্তু বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে যাবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রবাসীদের ক্ষেত্রে এখন দেখেন, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো নানা অজুহাতে তারা এখন প্রবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে। নানা অজুহাত, শুধু অজুহাত খুঁজতেছে। একবার বলতেছে রোহিঙ্গারা, একবার বলতেছে, মানে নানা অজুহাত দিয়ে তারা কিন্তু এটাকে আমাদেরকে এখন বিকল্প মার্কেট দেখতে হবে। এবং আপনি শুনে অবাক হবেন যে দক্ষিণ আফ্রিকার কিছু, সাউথ আফ্রিকার কিছু কান্ট্রিগুলোকে ইন্ডিয়া কিন্তু অনেক আগেই ওখানে লেবার পাঠিয়েছে। তা আমি এটা অনেক আগে আমি কেমনে আমরা জেনে গেছি যে ইন্ডিয়া লেবার ওখানে এক্সপোর্ট করতেছে। তারপর আমি একটা লেখায় লিখলাম যে সাউথ আফ্রিকার কিছু দেশে তো ইন্ডিয়া যেখানে করতেছে, তাহলে কেন আমরা যেতে পারতেছি না?
তো কিছুদিন আগে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সাথে একটা চুক্তি হয়ে গেছে, তারা এখন পাঠাচ্ছে। আমাদের কিছু বিষয় আছে আমরা দেরিতে আমাদের ইন্টারেস্ট হচ্ছে দেরিতে, হ্যাঁ, কারণ সেখানে ইন্ডিয়া অলরেডি মানে অকুপাই করে নিছে মার্কেটটা, পরে আমরা কিন্তু অনেক পরে গেছি। সুতরাং বিষয়টা হচ্ছে আমাদেরকে একটা মানে একটা ফ্রেমের ভিতরে আগাতে হবে। হ্যাঁ, আমি তো বলতেছি যে মানে এবং আর একটা বিষয় বলবো যে ইকোনমিক ডিপ্লোমেসিটা খুবই জরুরি। হ্যাঁ, মানে আমার দেশে ইনভেস্টররা যে আসবে এবং সেখানে যে মিশন গুলো আছে, দূতাবাস গুলো আছে, এই দূতাবাসের যে কনসার্ন অ্যাম্বাসেডর যারা আছেন বা হাই কমিশনার যারা আছেন, তারা যেন ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যম দিয়ে যেন আমরা ভালো ইনভেস্টর পেতে পারি, তাহলে অর্থনীতিকে সামনের দিকে আগাতে পারবো। ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকেই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের কথা বলতে বলতে একেবারেই শেষের দিকে চলে এসেছি। শুধু একটা অভিমত জানার জন্য আমি একটু কথা বলতে চাই। প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনার কাছে শুধু এক বাক্যে আপনার কাছে উত্তর চাই যে বর্তমান প্রেক্ষাপট থেকে আজকের আলোচনা থেকে যতটুকু বুঝতে পারছি যে উন্নয়নশীল দেশে বাংলাদেশ সম্পূর্ণভাবে পরিণত হতো 2024 সালে গিয়ে, সেটা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে 26 সালে গিয়ে। এটাকে কি আপনি পজিটিভ ভাবে দেখছেন? অবশ্যই পজিটিভ, কারণ অনেকগুলো গবেষণা তারা কিন্তু এই ধরনের প্রপোজাল দিয়েছে এবং সরকার থেকেও এই ধরনের প্রপোজাল চিন্তা করছে, অলরেডি দিয়েছে আমার মনে হয়। যে জিনিসটা বলবো, 2 বছর আগে আমি প্রমোশনটা পেতে পারতাম, সেটা 2 বছর পরে পাচ্ছি। এটাকে পজিটিভ ভাবে দেখছেন? এবং এই পজিটিভ, অবশ্যই পজিটিভ, কারণ তাহলে আমরা এই সময়টা চাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি আমি, এটা হলো যে আমাদের দুইজন যে সুন্দর কথা বললেন যে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই এবং বঙ্গবন্ধু যেভাবে চেয়েছে, ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমাদের বর্তমান সরকার নিয়েছে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়ান ওয়ে হলে হবে না, সরকার শুধু ইনিশিয়েটিভ নিচ্ছে। আমাদের যে কথাটা বললেন যে ওয়ান স্টপ সার্ভিস, যার জন্য চায়না ভিয়েতনামে চলে গেল, সুতরাং আমাদের যারা এটার সঙ্গে জড়িত, যদি আজকে সরকারের কোনো লোক থাকতো বা পলিসি মেকার কেউ থাকতো, আমি তাদেরকে বলতাম যে যাদের কারণে এই ঘটনা ঘটলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, এবং অন্য দেশে হলে কিন্তু এটা অ্যাকশন নিতে, কেন আমার দেশ থেকে সে ফিরে গেল। সুতরাং এইরকম যদি আন্তরিকতা আমাদের তৈরি হতে না পারে, তাহলে আমরা কিন্তু এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে শেষ করছি এখানেই। আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান উপভোগ করলেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হচ্ছে, কিন্তু সেটা 2026 সালে গিয়ে পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশ হচ্ছে, এবং এরই মধ্যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের আরো অনেক ডেভেলপমেন্ট হবে। আমাদের ইকোনমিক জোনগুলো ততদিনে চালু হয়ে যাবে, আমাদের রিজনাল কানেক্টিভিটি গুলো বেড়ে যাবে, এর মধ্যে অনেকগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের হয়ে যাবে, এবং সম্পূর্ণভাবে খুবই শক্তিশালী একটা ইকোনমির দেশ হিসেবে কিন্তু বাংলাদেশ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।